সবাইকে শুভেচ্ছা জানিয়ে মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি মৌমিতা জান্নাত। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বিভিন্ন এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন, গণহত্যার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি। পুলিশ যোগ দিলেও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যাওয়ায় 12 জেলার 22 থানার কাজ ব্যাহত, সেবা নিতে গিয়ে সাধারণ মানুষের ভোগান্তি। এবার বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল ও সরকারের হত্যাযজ্ঞের দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। সকালে শিক্ষার্থীদের মিছিল স্লোগানে উত্তাল হয়ে ওঠে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড় এলাকা। যশোর টাউন হল ময়দানে সমাবেশ করে শিক্ষার্থীরা। ঝিনাইদহ শহরের পায়রা চত্বর থেকে রোড মার্চ নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা। বরিশাল নগরীর নথুল্লাবাদ এবং নওগাঁর মুক্তির মোড়ে অনুষ্ঠিত হয় সমাবেশে। বিক্ষোভ মিছিল বের করা হয় রাজশাহী, ময়মনসিংহ, নড়াইল, গাইবান্ধা ও মানিকগঞ্জ সহ বিভিন্ন জেলায়। খাগড়াছড়ির শাপলা চত্বরের মুক্ত মঞ্চে অবস্থান কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। এদিকে পাবনায় সরকারি এডওয়ার্ড কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে গণ অবস্থান কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। আমরা আইনের শাসন দেখতে চাই, আমরা সুশাসন দেখতে চাই, আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ দেখতে চাই এবং উদার গণতান্ত্রিক চর্চা দেখতে চাই। যতদিন না পর্যন্ত অন্যায়ের বিচার না হবে ততদিন পর্যন্ত এই শিক্ষার্থীরা, এই গণমানুষ, তাদের কিন্তু আন্দোলন চলমান থাকবে। এই রাষ্ট্রের যেখানে যেখানে আবর্জনা আছে, আমরা প্রতিটা আবর্জনা পরিষ্কার না করা পর্যন্ত ছাত্র সমাজ ক্ষান্ত হব না। বাংলাদেশ আওয়ামী লীগে যারা ষড়যন্ত্রের সাথে জড়িত, খুনের সাথে জড়িত, তাদেরকে অতি দ্রুত অনতিবিলম্বে তাদেরকে বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকর করা হোক। ভূমি অফিসের অনিয়ম দুর্নীতি হাতে নাতে ধরল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ফরিদপুর সদর উপজেলার ভূমি অফিসে গ্রহীতার কাছ থেকে ঘুষ চাওয়ার প্রমাণও পায় তারা। প্রতিনিধি জাহিদুর রহমানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফরিদপুর সদর উপজেলার ভূমি অফিসের চিত্র এটি। অনিয়ম দুর্নীতি ধরা পড়েছে হাতে নাতে। আমরা কিছু বুঝি না, আমরা দুর্নীতিকে উৎখাত করব। সার্ভেয়ার রাইসুল ঘুষ ছাড়া করেন না কোনো কাজ, এই অভিযোগ তার বিরুদ্ধে। সেবা গ্রহীতার কাছে ঘুষ চাওয়ার প্রমাণও পাওয়া যায়। নিজস্ব দালালের মাধ্যমে অফিসে কাজ নেন। এর আগে অনিয়ম ও অনৈতিক কাজের জন্য জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছিলেন ভুক্তভোগী মোহাম্মদ রাতুল শেখ। আমি কাগজ টেনে 2 দিন আসছি, 2 দিন আসার পর 2 দিনই আমি ওই ন্যাংরা লোকটাকে পাইছি। আপনাকে তো পাইনি, উনি ওই মহিলার কাছে টাকা দিয়েছে, আমার কাছে 200 টাকা দিয়েছে। টাকা নেওয়ার পরেও কাজ করেন না, আর অন্তত মানুষকে 2 বছর, 3 বছর, 5 বছর এই ভূমি সংক্রান্ত সমস্ত কাজে এরা ঘুরাইতেছে। এর আগেও ফরিদপুরের ভূমি অফিসগুলোতে ঘুষ লেনদেনের ভিডিও সহ প্রতিবেদন প্রচার হয় গণমাধ্যমে। শহরের গোলালচামট এলাকার রাতুল শেখ সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সম্রাট হোসেনের কাছে ঘুষ চাওয়ার বিষয়ে অভিযোগ দিয়েছেন। রাতুল জানায়, জমির নামজারির জন্য 15 বার ঘুরেও পাননি। টেবিল থেকে টেবিলে ঘুরে বেড়ালেও সঠিক তথ্য দেন না কেউ। অফিসের পিয়নরা কাজ করেন অতিরিক্ত টাকার বিনিময়ে। রয়েছে সার্ভেয়ার রাইসুলের নিজস্ব দালাল। আবার ওই দিন অনেকগুলোর সাথে একটু তর্ক হয়েছে, মানে ওনারা বলতেছে যে সার্ভেয়ার সব কই, আমার শোনা তো সরকারি কাজে উনি সারে পাঠিয়েছে। এক ভাই বলতেছে ভালো হয়ে যান, আমরা অনেক কী করতে পরে আমি সারে স্যার ওনারা অনেক রায় কী করবো, নথি স্যার ওইখানে পাঠায় দেয়। বিষয়গুলো নিয়ে ছাত্র জনতার সহায়তায় জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়। সহকারী কমিশনার জানান, তিনি অভিযোগ পেয়েছেন। ছাত্র সমাজের সাথে আমার কথা হয়েছে, ওনাদের সাথে কথা হয়েছে। যেহেতু বিষয়টা এসেছে, আমরা আমারও উদ্বোধন কর্তৃপক্ষ আছে, আমরা কথা বলবো, এই বিষয়টা জানাবো, জিনিসটা আমরা সমাধান ইনশাআল্লাহ চেষ্টা করলাম। শুধু ফরিদপুর সদর নয়, দেশের বেশিরভাগ ভূমি অফিসে নানা অনিয়মের খবর পাওয়া যায় অহরহ। দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীরা ভূমিকা রাখবে বলে হুঁশিয়ার দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক। আওয়ামী লীগ সরকারের গুম, হত্যা
হত্যা, সন্ত্রাস, নাশকতা ও সহিংসতার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠন। 2 দিনের কেন্দ্রীয় কর্মসূচির দ্বিতীয় দিনে বগুড়ায় অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। দুপুরের শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। ভোলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্রুত বিচারের দাবি জানান তারা। পাশাপাশি বিভিন্ন ষড়যন্ত্র মোকাবেলায় সব নেতাকর্মীকে সতর্ক থাকার আহ্বান জানান। যশোর শহরের চৌরাস্তা মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। এছাড়া কুষ্টিয়া, পটুয়াখালী, হবিগঞ্জ ও হিলি সহ সারা দেশে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার সহ বিভিন্ন দাবিতে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলাম ও ছাত্র শিবির। দুপুরে জামায়াতে ইসলাম মানিকগঞ্জ জেলা শাখার নেতাকর্মীরা শহীদ তিতুমীর একাডেমি এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। গাইবান্ধা পৌর শহীদ মিনার থেকে ছাত্র শিবিরের একটি মিছিল শহর প্রদক্ষিণ করে পৌর শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। এদিকে দেশব্যাপী নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে গতকাল গণসমাবেশ হয়েছে। স্থানীয় পৌর মুক্ত মঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। দেশের পর্যায়ক্রমে প্রায় প্রতিটি থানায় পুলিশ কাজে যোগ দিলেও ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হচ্ছে 12 জেলার 22টি থানা কার্যক্রম। অনেক গুরুত্বপূর্ণ নথি ও কাগজপত্র পড়ে যাওয়ায় সেবা নিতে চরম ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আগুনে বগুড়া সদর থানা ভবনের আসবাবপত্র, নথি ও জরুরি রেকর্ড পুড়ে পুরোটাই ধ্বংসস্তূপ। ভাঙচুরে একই পরিস্থিতি নোয়াখালীর সোনাইমুড়ি ও চাটখিল, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল এবং সাতক্ষীরার শ্যামনগর সহ বিভিন্ন থানাতেও। শুধু চট্টগ্রামেই ক্ষতিগ্রস্ত হয়েছে কোতোয়ালি, হাটহাজারী, লোহাগড়া সহ 6টি এবং ফেনীর 3টি থানা। বাদ যায়নি হবিগঞ্জের বানিয়াচং, সাভারের ধামরাই, টাঙ্গাইলের গোড়াই, সিরাজগঞ্জের এনায়েতপুর ও চাঁদপুরের নৌ থানাও। কোতোয়ালি থানা কিন্তু আরও বিভৎস অবস্থা। ওখানে কিন্তু সব এখন মানে ছাত্ররা, এলাকার জনগণ এরা কিন্তু সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করছে, করে একটা না দুটো রুম ঠিক করেছে। আমাদের চাঁদপুর সদর নৌ থানার কার্যক্রম পরিচালনা করার জন্য আমরা অফিসের কার্যক্রম ঠিকঠাক করতেছি, যাতে আমরা নতুন রূপে আমরা অফিসের কার্যক্রম পরিচালনা করতে পারি। বাংলাদেশ সেনাবাহিনী আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছে, বিশেষ করে আমাদের থানা রক্ষার ক্ষেত্রে, আমাদের অস্ত্রগুলি এগুলো সংরক্ষণের ক্ষেত্রে এবং যে জনগণের জানমাল নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা আমাদেরকে করেছে, এখনও করে যাচ্ছে না। এ অবস্থায় দেশ জুড়ে পুলিশি কার্যক্রম চললেও 2-1টা কক্ষ পরিষ্কার করে কিংবা বাইরে চেয়ার টেবিল বসিয়ে কোনো রকমে সচল করা হয়েছে ক্ষতিগ্রস্ত থানাগুলো। আপাতত সীমিত পরিসরে চলছে কাজ। আমাদের গোলঘরে স্বল্প পরিসরে আমাদের কাজ শুরু করেছি, এখান থেকে আমরা কন্টিনিউ করব এটা, এবং আস্তে আস্তে যখন আমাদের অফিসগুলো আমরা সংস্কারের কাজ শুরু করতেছি, যদি আমাদের কয়েকটা রুম প্রস্তুত হয়ে যায় তাহলে আমরা থানা ভবনে পরবর্তী কাজ শুরু করব। যেহেতু এখন সবকিছুই অনলাইন কার্যক্রম, জিডি এবং মামলা, সেহেতু আসলে যেহেতু কম্পিউটারও নেই, ল্যাপটপ, কম্পিউটার কিছু আসলে কোনো ইলেকট্রনিক যন্ত্রপাতি আসলে বাকি নেই, এই জন্যই আমাদের একটু সময় বেগ পেতে হচ্ছে। আশা করি 2-1 দিনের মধ্যে আমরা সবকিছু শুরু করতে পারবো। তবে আগুনে মামলার অনেক নথি, জিডির কপি সহ গুরুত্বপূর্ণ কাগজ এবং কম্পিউটার পুড়ে যাওয়ায় থানাগুলোতে সেবা নিতে গিয়ে বিপাকে পড়ছেন মানুষ। পাসপোর্ট ক্লিয়ারেন্সের জন্য আসছে, এটা তো লাগে, আমি জমা দিয়েছিলাম, এটা এখন কি আছে না পুড়ে গেছে না রাখছে আল্লাহ না পুড়ে গেছে, আমি তো কিছু জানি না। এই ভাঙচুরে দেশের সাধারণ জনগণ বিভিন্ন মানবিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। দ্রুত এই নতুন অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা নেয়, জরুরি ভিত্তিতে থানাটা সচল রাখে। বিভিন্ন রাষ্ট্র স্থাপনায় এইভাবে হামলা সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটা জাতির জন্য খুবই কলঙ্কজনক অধ্যায়। যারা এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে, ভাঙচুর, লুটপাট করেছে, তারা কখনোই সাধারণ শিক্ষার্থী হতে পারে না। দ্রুত এসব অবকাঠামো সংস্কারে দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।
দিনাজপুরের হিলিতে থানায় কাজে যোগ দেওয়ায় পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল বিকেলে হিলি স্থলবন্দরের ৪ মাথা মোড়ে পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় শিক্ষার্থীরা। এই সময় জনগণের নিরাপত্তা নিশ্চিত সহ মালামাল লুটপাট বন্ধে পুলিশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন পুলিশ সদস্যরা। পুলিশের পক্ষ থেকেও শিক্ষার্থীদের চকলেট উপহার দেওয়া হয়। দীর্ঘ ২৭ দিন পর আজ থেকে সারা দেশে আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। এর আগে ১৩ই আগস্ট থেকে লোকাল কমিউটার ও মেল ট্রেন চলাচল শুরু হয়। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার শফিকুল ইসলাম জানান, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম চাঁদপুর রুটে চলাচলকারী সাগরিক এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮টায় ছেড়ে গেছে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টা ৪৫ মিনিটে ছেড়েছে। এছাড়া রাতের তুর্না নিশিতা সহ অন্যান্য ট্রেনও যথারীতি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে বলেও জানায় রেল কর্তৃপক্ষ। এর আগে চট্টগ্রামে গত সোমবার থেকে শুরু হয় মালবাহী ট্রেন চলাচল এবং এর পরের দিন থেকে মেল, এক্সপ্রেস, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়। রাজশাহী থেকেও বিকেল ৪টায় ট্রেন ছেড়েছে। কোনো বিলম্ব ছাড়াই ট্রেন ছেড়ে বিপুল যাত্রী নিয়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১৯শে আগস্ট থেকে খোলার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। গতরাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের তথ্য ও ফটোগ্রাফি শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পাশাপাশি নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে হলে আসন বরাদ্দ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থীদের হলে প্রবেশ না করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে ৭ই আগস্ট এক জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই সভায় ১৮ই আগস্ট আবাসিক হল ও ১৯শে আগস্ট শ্রেণী কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত হয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে হলে আসন বরাদ্দের প্রক্রিয়া স্থগিত করেছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪৮টি বিভাগ ও 6টি ইনস্টিটিউট মিলিয়ে শিক্ষার্থীর সংখ্যা ২৭,৩৩০। এবার খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। সরকার পতনের পর থেকে মেয়র ও বেশিরভাগ কাউন্সিলর আত্মগোপনে থাকায় খুলনা সিটি কর্পোরেশন কেসিসিতে বিরাজ করছে স্থবিরতা। এতে ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। গত ১০ দিন ধরে এভাবেই খালি পড়ে রয়েছে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের অফিস কক্ষে ও এর বাইরে তার নাম ফলকও সরিয়ে ফেলেছে বিক্ষুব্ধ কর্মচারীরা। তবে কেসিসিতে অফিস করছেন সাধারণ কর্মচারীরা। সিটি কর্পোরেশন আইন অনুযায়ী প্রতিষ্ঠানের প্রশাসনিক সিদ্ধান্ত ও আর্থিক অনুমোদন দেওয়ার এখতিয়ার একমাত্র মেয়রের। তাই তার অনুপস্থিতিতে কেসিসির দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। ফলে থমকে গেছে উন্নয়ন প্রকল্প। খুলনা সিটি কর্পোরেশন যে আইন আছে ২০০৯ এর আইনে বলা আছে যে প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা মেয়র কর্তৃক প্রয়োগ হবে। যেহেতু উনি নাই এবং উনি কাউকে দায়িত্ব দিয়ে যান নাই, যার কারণে আমাদের যে ডেভেলপমেন্ট কাজ, আমাদের অনেক টেন্ডার পেন্ডিং আছে, সেই কাজগুলো বাকি আছে। আবার আমাদের অনেক কর্মচারী তাদের বেতনও গত মাসের বেতন দেওয়া হয় নাই। সবচেয়ে বিপাকে পড়েছে কেসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ। দৈনিক ভিত্তিতে কাজ করা শ্রমিকদের গেল মাসের বেতন হয়নি এখনও। দুর্বৃত্তরা কেসিসির তেলের পাম্প ভাঙচুর করায় বর্জ্য বহনকারী যানবাহন চালানোর জন্য জ্বালানি তেলের সংকটও দেখা দিয়েছে। দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকদের বেতনটা আমরা এখনো দিতে পারি। যে আমাদের শ্রমিক কর্মকর্তাদের বেতন ভাতা দেওয়ার একটা চ্যালেঞ্জ আসবে। আর একটা হলো যে আমাদের যে দৈনন্দিন খরচ রয়েছে সব বিভাগের, এটা ব্যাহত হবে। অন্যদিকে কেসিসির ৪১ জন কাউন্সিলরের বেশিরভাগই আত্মগোপনে। ফলে নাগরিক ও জন্মসনদ প্রাপ্তিসহ জরুরি সেবা পাচ্ছে না সাধারণ মানুষ। তবে ২-১ কাউন্সিলর অফিস করতে শুরু করেছেন। আমি যেহেতু লোকাল কমিশনার, আমাদের তো এটা নৈতিক দায়িত্ব, লোকের আমানত আমাদের পরে আছে, আমাদের তাদের কাজ করে দেওয়া। আর আমাদের এখানে কোনো সমস্যা নাই, কোনো গণ্ডগোল ফ্যাসাদ নাই, ঝামেলা নেই। আমাদের এলাকাটা, আমাদের ওয়ার্ডটা মোটামুটি এইসব থেকে বিরত আছে, ভালো আছে। কিছু দুষ্কৃতিকারী এসে আমাদের অফিসে প্রথমে ভাঙচুর করে, পরে সমস্ত মাল জিনিস এক জায়গা করে সব মিলে অগ্নি সংযোগ করে, যাদের আমাদের এখন আর
চেয়ার টেবিল নেই, আমরা এখন বসে মানুষকে সেবা দিতে কষ্ট হচ্ছে আমাদের। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর নিরাপত্তাজনিত কারণে 9 দিন বন্ধ থাকার পর বুধবার থেকে যশোরের বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন দিয়ে সব ধরনের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত পুরোদমে শুরু হয়েছে। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নিরাপত্তাজনিত কারণে 5 আগস্টের পর শুধুমাত্র বাংলাদেশি মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাওয়া ও ভারতীয়দের দেশে ফেরার সুযোগ রেখে অন্য সব ধরনের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়। বেনাপোল স্থলবন্দরে টানা 9 দিনে অচল অবস্থা কাটিয়ে গত 11ই আগস্ট থেকে সব ধরনের ভিসাধারীদের যাতায়াত শুরু হয়। কিন্তু প্রথম 2 দিন তেমন যাত্রী না থাকলেও গতকাল থেকে বাড়তে শুরু করেছে। পর্যটক, ব্যবসায়ী সহ সব ধরনের ভিসায় যাতায়াতের সুযোগ পেয়ে খুশি যাত্রীরা। গিয়েছিলাম চিকিৎসার জন্য, আজকে ফেরত যাচ্ছি, আমার আসা যাওয়ার কোনো প্রবলেম হয়নি। 30 তারিখে ইন্ডিয়াতে যাই ভ্রমণের উদ্দেশ্যে এবং আমি বিগত 12 দিন 10 দিন ইন্ডিয়াতে ঘোরাফেরা করে এই মুহূর্তে আমি বাংলাদেশে প্রবেশ করলাম এবং প্রবেশ করতে কোনো সমস্যা হয়নি। আমার আব্বুর সঙ্গে আমরা ঘোরার জন্য যাচ্ছি ইন্ডিয়াতে। আলহামদুলিল্লাহ, বর্ডারে সবকিছু ঠিক আছে, পরিবেশও সুন্দর আর স্বাভাবিকভাবে যাওয়া যাচ্ছে, কোনো হয়রানি বা কোনো কিছু হচ্ছে না। ভারতীয় নাগরিক, বাংলাদেশে গিয়েছিলাম টুরিস্ট বিষয়, খুব সুন্দরভাবে ঘুরে এসেছি, বর্ডার চালু আছে, সবাই যাতায়াত করতেছে, কোনো সমস্যা নেই। এটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। বেনাপোল বন্দর দিয়ে এবং ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী গমনাগমন আবার গতকাল থেকে স্বাভাবিক হতে শুরু করেছে। বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষের তথ্যানুযায়ী স্বাভাবিক সময়ে গড়ে প্রতিদিন 6 থেকে 7,000 যাত্রী যাতায়াত করে, কিন্তু 11 ও 12ই আগস্ট মাত্র 4,000 যাত্রী সীমান্ত পারাপার করেছে। তবে গতকাল একদিনেই 3,349 জন যাত্রী যাতায়াত করেছেন। মাছরাঙা, নিউজ ডেস্ক। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটিতে ছুটি থাকায় আমদানি রপ্তানি বন্ধ রয়েছে বাংলাদেশ ও ভারতের স্থল বন্দরগুলোতে। আজ সকাল থেকে স্বাভাবিক কার্যক্রম বন্ধ ছিল যশোরের বেনাপোল ও ভারতের পেট্রাপোল স্থলবন্দরে। তবে বেনাপোল বন্দরে জরুরি ও পচনশীল পণ্য লোড আনলোড কার্যক্রম চলছে। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ও দিনাজপুরের হিলি স্থলবন্দরও বন্ধ রয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। দেশে সাপ্তাহিক ছুটির কারণে আগামীকালও বন্ধ থাকবে কার্যক্রম। শনিবার শুরু হবে আমদানি রপ্তানি। তবে পাসপোর্ট যাত্রীরা স্বাভাবিকভাবেই যাতায়াত করতে পারছেন সব ইমিগ্রেশন দিয়ে। এদিকে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি সীমান্তে রেওয়াজ অনুযায়ী আজ বিজিবি ও বিএসএফ এর মধ্যে মিষ্টি বিনিময় করেছেন দুই বাহিনীর কর্মকর্তারা। দেশের বিভিন্ন স্থানে আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 49তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস পালন করেছে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ মাহবুবুর আলী খান। পরে দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান। এরপর সমাধি সৌধ কমপ্লেক্সের 1 নম্বর গেটের সামনে শোক সভা করা হয়। তারপর 1975 সালের 15ই আগস্টে বঙ্গবন্ধু সহ সব নিহতের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। এদিকে খুলনায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন করা হয় যশোরে বঙ্গবন্ধুর মুরালে। নারায়ণগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সিটি মেয়র সেলিনা হায়াত আইভি। দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছেলেদের 5টি আবাসিক হলে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র, পেট্রোল বোমা ও মাদকদ্রব্য সহ বিভিন্ন ক্ষতিকর বস্তু পাওয়া গেছে। বুধবার দুপুর 2টা থেকে রাত 10:30 পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দিন আহমেদ হল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ রাসেল হল ও শেখ রাসেল এক্সটেনশন হলের শতাধিক কক্ষে সাংবাদিকদের উপস্থিতিতে এ অভিযান চালানো হয়। এ সময় হল প্রশাসনের পাশাপাশি সাধারণ শিক্ষার্থী ও সেনাবাহিনীর সদস্যরাও ছিলেন। অস্ত্রসহ জব্দ সবকিছু রেজিস্ট্রারের মাধ্যমে সেনাবাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক আব্দুল্লাহর মরদেহ 2 দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল সন্ধ্যার দিকে উপজেলার জোহরপুর ট্যাক সীমান্ত দিয়ে মরদেহ ফেরত দেওয়া হয়। এর আগে দুই দেশের সীমান্তবর্তী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। 53 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় বিজিবি ও বিএসএফ কর্মকর্তাদের পাশাপাশি দুই দেশের পুলিশ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গত রোববার রাতে শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তের ওপারে ভারতীয় অংশে গুলিবিদ্ধ হয়ে মারা যান আব্দুল্লাহ। গেল এক সপ্তাহ ধরে রাজবাড়ীতে পদ্মার পানি বাড়তে শুরু করেছে। গত 24 ঘন্টায় পদ্মার পানি 3 সেন্টিমিটার বেড়েছে। পদ্মার পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও গেল এক সপ্তাহে বেড়েছে 40 সেন্টিমিটার। পানি বাড়ায় প্লাবিত হচ্ছে বেড়িবাঁধ সংলগ্ন নিচু এলাকা। বেশি সময় ধরে চরাঞ্চল তলিয়ে থাকায় এসব এলাকার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। নষ্ট হচ্ছে ফসলি জমি। অকটেনের বদলে পরীক্ষামূলকভাবে এলপিজি দিয়ে চলছে মোটরসাইকেল। মাত্র 100 টাকার গ্যাসে চলা যাচ্ছে 100 কিলোমিটারেরও বেশি পথ। ফলে খরচ কম হওয়ায় এলপিজিতে রূপান্তরে ঝুঁকছে অনেকে। লক্ষ্মীপুর প্রতিনিধি শাকের মোহাম্মদ রাসেলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সিএনজির পাশাপাশি এলপিজি দিয়ে আগে থেকেই চলছে প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহন, কিন্তু দেশে এখন পর্যন্ত এলপিজি ব্যবহার করে মোটরসাইকেল বা স্কুটার চলাচলের অনুমোদন নেই। তবে এরই মধ্যে দেশের কোথাও কোথাও ব্যক্তি উদ্যোগে মোটরসাইকেলে এলপিজি কনভার্সন করে চালানো হচ্ছে পরীক্ষামূলকভাবে। লক্ষ্মীপুরেও এমনই উদ্যোগ নিয়েছে একটি ফিলিং স্টেশন। পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে খরচ হয় 15,000 টাকার মতো, জানান উদ্যোক্তারা। এটি অনিরাপদ নয় বলেও দাবি তাদের। যখন তেলে চালাবে তখন তেলে চাবি অন করে দিয়ে এলপিজি অফ থাকবে, আর যখন এলপিজি চালাইতে হবে তখন তেলে চাবি টোটালি বন্ধ করে কার্বোরেটরে একটা তেল থাকে, ওই তেল পুরো তেল শেষ করা ছাড়া গ্যাসে চলবে না। অনেকে মনে করতে পারে যে হয়তোবা এই গ্যাসটা কনভার্সন করে গ্যাস দিয়ে বাইক চালালে দুর্ঘটনা ঘটতে পারে। আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমি আপনাদেরকে জানিয়ে রাখি এটা সম্পূর্ণ সেফ এবং নিরাপদ। ব্যবহারকারীরা বলছেন রূপান্তরের ফলে অকটেনের চেয়ে খরচ কমেছে অর্ধেকের বেশি। সুবিধাটা হচ্ছে 140 টাকার তেলে আমি মাইলেজ পাচ্ছি 60 কিলো, আর আমি 65 টাকার এলপিজিতে পাচ্ছি 60 কিলো। আমাদের যখন এলপিজি মোটরসাইকেলের কনভার্সন শুরু হয়েছে তখন আমাদের সিএনজি থেকে এলপিজির মোটরসাইকেলগুলো বেশি বাড়তি হচ্ছে। রূপান্তরে আমদানিকৃত জিনিস ব্যবহার করা হচ্ছে বলে জানান ফিলিং স্টেশনটির মালিক। এখন বর্তমানে আমরা নতুনভাবে যেটা বাইরের রাষ্ট্র চলছে সেটা আমরা নিয়ে আসছি, আমরা নিজেও ব্যবহার করতেছি। এতে অনেকে যথেষ্ট উপকৃত হচ্ছে, সাশ্রয় পাচ্ছে, যথেষ্ট প্রায় 50% সাশ্রয় পাচ্ছে তেলে। গত মাসে ভারতের তামিলনাড়ুর একটি প্রতিষ্ঠানকে স্কুটারে এলপিজি কিট স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। তবে এটির সম্ভাব্যতা নিয়ে এখনও গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান। মাছরাঙা নিউজ ডেস্ক। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিভিন্ন এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন। গণহত্যার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি। পুলিশ যোগ দিলেও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যাওয়ায় 12 জেলার 22 থানার কাজ ব্যাহত। সেবা নিতে গিয়ে সাধারণ মানুষের ভোগান্তি। মেয়র ও বেশিরভাগ কাউন্সিলর আত্মগোপনে থাকায় খুলনা সিটি কর্পোরেশনের কার্যক্রমে স্থবিরতা, ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। এই ছিল এখনকার মতো। ফেসবুক আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।